নমস্কার, কল্পভুবনে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের যে গল্পটা শোনাবো তার নাম পোস্টমর্টেম। গল্প রচনা ও পাঠে আমি প্রবীর মজুমদার। শুনতে থাকুন আজকের গল্প পোস্টমর্টেম। উফ, কি ভীষণ শীত। আকাশের মনে হলো সে এক রাশ বরফের মধ্যে শুয়ে আছে। সারা শরীরে অপার্থিব যন্ত্রণা, যন্ত্রণা মাথাতেও, যেন এক রাশ অন্ধকার অসীম আক্রোশে তাকে চাপটে ধরে আছে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে, দুর্গন্ধ এসে ছিন্ন ভিন্ন করছে তার মস্তিষ্কের স্নায়ু। সমস্ত মনের জোরকে কেন্দ্রীভূত করে ধীরে ধীরে চোখ মেলল আকাশ। না, অন্ধকার গেল না, তা যেন আরো কয়েক কোচ কালি মেঘে আবির্ভূত হলো দু চোখের সামনে। হঠাৎ একটা আশঙ্কায় শিউরে উঠল আকাশ। সে কি অন্ধ হয়ে গেছে? উঠে বসার চেষ্টা করলো সে, কিন্তু মাথাটা একটু উঁচু করতেই ঠান্ডা ধাতব কোনো কিছুর সঙ্গে মাথাটা ঠুকে গেল। প্রতিবর্ত ক্রিয়ায় হাত আঘাতপ্রাপ্ত স্থানে আসার চেষ্টা করলো, কিন্তু এবারও হাত সেই ঠান্ডা ধাতব বস্তুতে বাধাপ্রাপ্ত হলো। আকাশ হাত দিয়ে ছুঁয়ে জিনিসটা কি তা বোঝার চেষ্টা করলো। সমতল মসৃণ জিনিসটা শরীরের সঙ্গে সমান্তরাল, যেন ছাদটা নিচে নেমে এসেছে। পাশের দিকে হাত বাড়ালো আকাশ। শরীরের দুই পাশেই ঠান্ডা মসৃণ ধাতব দেওয়াল। দেওয়াল দুটো উপরে সেই ধাতব পাটাতনের সঙ্গে মিশেছে। জায়গাটা অপরিসর, একটা মানুষ কোনো রকমে শুয়ে থাকতে পারে, কিন্তু আকাশ এখানে এলো কি করে? কেউ কি তাকে এখানে বন্দি করে রেখেছে? পরিবেশ এত ঠান্ডা, অথচ তার গায়ে কোনো গরম পোশাকই বা নেই কেন? আমি কে? সারা শরীরে এত যন্ত্রণা কেন? নানা রকম প্রশ্ন বিক্ষিপ্তভাবে উদিত হতে লাগলো আকাশের অপসৃয়মান স্মৃতিতে। না, ভালো করে কিছুই মনে পড়ছে না। টুকরো টুকরো কিছু দৃশ্য ক্ষণিকের জন্য আসছে, আবার মিলিয়ে যাচ্ছে পরক্ষণেই। যেমন এই মুহূর্তে সে দেখতে পাচ্ছে হাই পাওয়ার বাল্বের তীব্র আলোর নিচে একটা চেয়ারে কে যেন বসে আছে, আর তাকে ঘিরে দাঁড়িয়ে আছে বেশ কয়েকজন সাদা পোশাক পরা পুলিশ। পুলিশগুলো একটার পর একটা প্রশ্ন করে চলেছে। লোকটার উত্তরে পুলিশগুলো সন্তুষ্ট হতে পারছে না। দৃশ্যটা মিলিয়ে যেতেই স্মৃতিতে একটা শূন্যস্থান তৈরি হলো। সেই শূন্যস্থানে ধীরে ধীরে আবির্ভূত হলো একটা টেবিলের আবয়ব। সেই টেবিলের উপর শুইয়ে দেওয়া হয়েছে সেই বন্দি লোকটাকে। এক পুলিশ রুলার দিয়ে নির্দয়ভাবে প্রহার করছে তাকে। প্রহারের তালে তালে লোকটা কুঁকিয়ে উঠছে যন্ত্রণায়। যন্ত্রণা সহ্য করতে না পেরে লোকটা একটা সময় জ্ঞান হারালো। জ্ঞানই আলো, অজ্ঞানতাই অন্ধকার। অন্ধকার মহুয়া মদের মতো চেতনাকে গ্রাস করে ক্রমাগত। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এসে আকাশের মন উন্মন হয়ে ওঠে। তাই দার্শনিকের মতো সে বলতে চায়, অন্ধকার দাও, আরো অন্ধকার দাও, পরাজয়ের গ্লানিটাকে ঢাকি। কিন্তু কাঙ্ক্ষিত অন্ধকার আসে না এত সহজে, বরং তার জায়গায় একটা দড়ি ভাস্বর হয়ে ওঠে। দড়িটা দিয়ে পা দুটো বেঁধে সেই লোকটাকে এখন হেট মুন্ড ঊর্ধ্বপাদ করে শূন্যে ঝুলিয়ে রাখা হয়েছে। দড়িটার অন্য প্রান্ত একটা পুলিশের হাতে, মাথার ঠিক নিচে জলপূর্ণ বড় একটা বালতি রাখা। দড়ির টান হালকা করে দিলে লোকটার মাথা জলে ডুবে যাচ্ছে। শ্বাসকষ্টে লোকটা ছটফট করছে। লোকটা ভাবছে এত যন্ত্রণার চেয়ে মৃত্যু ভালো, কিন্তু মৃত্যুর আগেই দড়িতে টান পড়ছে আবার। সেই লোকটার শরীর উপরের দিকে উঠে যাচ্ছে। প্রাণ ভরে শ্বাস নিচ্ছে লোকটা, কিন্তু প্রাণবায়ুতে ফুসফুস ভরে ওঠার আগেই লোকটার মাথা আবার জলে নিমজ্জিত হচ্ছে। ছটফট করে উঠল আকাশ। ছুরির এক কোপে দড়িটাকে কেটে লোকটাকে মুক্ত করতে ইচ্ছে হলো, কিন্তু আকাশ নিজেই তো মুক্ত নয়। মুক্তির পক্ষে বিদ্রোহ করবে কি করে সে? বন্দিত্ব যেন ভারী পাথর হয়ে বুকে চেপে বসে আছে। পাথরটাকে ঠেলে সরাবার চেষ্টা করলো আকাশ, কিন্তু শরীর ক্রমশ শক্তিহীন হয়ে পড়ছে। একটা ভয়, অজগর সাপের মতন যেন তাকে জাপটে ধরলো। এটাই কি মৃত্যু ভয়? এমন ভয় এর আগে কখনো আকাশকে এমন আচ্ছন্ন করেনি। আধা সামরিক বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ের সময়ও তার মনে মৃত্যুর কোনো ছায়া পড়েছিল না। ধরা পড়ার সময় কিংবা জেরার সম্মুখীন হয়েও কখনো মন এতটা দুর্বল হয়নি। দুর্বলতাই মৃত্যু। কে যেন বলেছিল, যে ডর গয়া ও মর গয়া। কোনো একটা সিনেমাতে কি জানি। এই মুহূর্তে স্মৃতি আবছা হয়ে গেছে। স্মৃতি যেন স্বেচ্ছাচারী, নিজের থেকে ধরা না দিলে তার হদিশ পাওয়া যাচ্ছে না। সেবার আকাশ যখন কনস্টেবল স্বপন দাসের মাথায় রিভলভার ঠেকিয়েছিল, তখন স্বপনের চোখে একটা ভয়ের অভিব্যক্তি ফুটে উঠেছিল। স্বপনও কি শিরদাঁড়াতে বরফের স্পর্শ অনুভব করেছিল? পুলিশের চোখে মৃত্যুর ছায়া দেখে অট্ট হাস্যে ফেটে পড়েছিল আকাশ। তীব্র ঘৃণার অভিব্যক্তি সহ ভবিষ্যৎবাণী করেছিল সে, তোর মতো প্রশাসনের কুত্তাদের গুলি খেয়েই মরতে হবে।
স্বপন বলেছিল, আমি তো হুকুম দাস, আপনাদের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। প্রত্যুত্তরে আকাশ শ্রেণী সংগ্রামের তত্ত্ব উঠেছিল। শ্রেণী শত্রুর বেতনভোগ দাসেরাও শ্রেণী সংগ্রামের অন্তরায়। স্বপন আকাশের পা ধরে বলেছিল, আমার স্ত্রী আছে, ছোট ছোট দুটো বাচ্চা আছে, অসুস্থ মা আছে, আমি গরিব মানুষ, চাকরি করে কোনো রকমের সংসার চালাই, আমাকে খুন করলে তারা অসহায় হয়ে পড়বে। আকাশের মন গলেনি। পাথরের মতো কঠিন বিশ্বাস নিয়ে সে বলেছিল, সে দায় আমার নয়, সমাজবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে অনেককেই আত্মবলিদান করতে হয়, ধরে নে তোর পরিবার সেই লক্ষ্যেই আত্মবলিদান করলো। এই বলেই আকাশ ট্রিগার টিপে দিয়েছিল। তারপর একটা অস্ফুট আর্তনাদ, রক্তের লাল, ঘিলুর ধূসরতা। আকাশের মনে সেদিন মৃত্যুর বিভৎসতা কোনো রেখাপাত করেনি, বরং স্বপনের রক্তের লাল রঙে সে মুক্তির সূর্য দেখতে পেয়েছিল। অথচ আজ এতদিন পর একটা করুণ আবেদন আকাশের কানের কাছে ঘ্যান ঘ্যান করছে, আমাকে মারবেন না, আমাকে মারবেন না, আমি চাকরি ছেড়ে দেব। স্বপনের কাকুতি মিনতি আকাশকে লক্ষ্যচ্যুত করতে পারেনি। নির্বিকার ভাবে আকাশ বলেছিল, ছেড়ে দেওয়ার জন্য তোকে এখানে ধরে আনা হয়নি, তুই ওপরওয়ালার নির্দেশে নিরীহ জমি দিতে অনিচ্ছুক গ্রামবাসীদের উপর গুলি চালিয়েছিলি, সুতরাং শাস্তি তোকে পেতেই হবে। শাস্তি, এই শব্দটা এখন আকাশের মনে কাঁটার মতো বিঁধছে। সত্যিই কি স্বপন শাস্তির উপযুক্ত ছিল? স্বপনের মতো একটা অকিঞ্চিতকর কনস্টেবলকে হত্যা করা কতটা যুক্তিপূর্ণ সিদ্ধান্ত? না, আকাশের মনে আগে কখনোই এই প্রশ্নের উদয় হয়নি। নেতৃত্বের আদেশ অক্ষরে অক্ষরে পালন করাকেই বিপ্লবীর প্রধানতম কর্তব্য বলে জেনে এসেছে সে। কোনো প্রশ্ন করা চলবে না, চলবে না কোনো তর্ক বিতর্ক, গণতন্ত্র এসব বুর্জোয়া সুলভ আচরণ। দলের মধ্যে এই আচরণ যে করবে সেও শাস্তিযোগ্য। পরিমল মুর্মু দলের বিধান লঙ্ঘন করে নেতৃত্বের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছিল। অহেতুক খুনকারাবিতে আস্থা হারিয়েছিল সে। কমান্ডার মহাদেব রেড্ডি তার প্রশ্নের উত্তরে বলেছিলেন, হেতু তুমি কি বোঝো হে? মার্কস, লেনিন, মাও এসব পড়েছো কখনো? যোদ্ধা হিসেবে কমান্ডারের নির্দেশ পালন করে যাও। এই উত্তর পরিমলকে সন্তুষ্ট করতে পেরেছিল না। দল ছেড়ে দিতে চেয়েছিল সে, কিন্তু এই রাস্তা একমুখী। আসা যায় খুব সহজে, কিন্তু বেরোয় শুধুই মৃতদেহ। পুলিশের বুলেটেও সেই মৃত্যু আসতে পারে, আবার গদ্দারের অপরাধেও আসতে পারে। গণ আদালতে কমান্ডার তার সিদ্ধান্ত জানালেন। ফায়ারিং স্কোয়াডের মুখোমুখি করা হয়েছিল পরিমলকে। স্কোয়াডের একজন ফায়ারার হিসেবে কমরেড পরিমল মুর্মুর বুকে বুলেট গেঁথে দিতে হয়েছিল আকাশকেও। পরিমলের চোখে কি কোনো ভয় ছিল? আকাশ তা জানে না। আজ পরিমলের সেই শান্ত কালো চোখ দুটো আকাশের অশান্ত মনের ক্যানভাসে কেন যেন ফুটে উঠছে। সেই চোখে কি আছে? বিদ্রুপ, নাকি ঘৃণা, নাকি নিছক করুণা? যাই থাক সেই চোখে, এখন সেই চোখ দুটো অসহ্য লাগছে আকাশের। হিংসা শুধু হিংসাই বাড়ায়। হিংসার কানাগলি কখনো রাজপথ নয়, তাই না কমরেড? কানের কাছে কে যেন ফিসফিস করে বলল। গদ্দার পরিমল এই কথাই বলেছিল না? না, বিপ্লবী মুক্তির একমাত্র পথ, রক্তপাত আর হিংসা ছাড়া বিপ্লব হয় না। চিৎকার করে বলতে ইচ্ছে হলো আকাশের, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। ভয়ানক ব্যথা হচ্ছে গলায়। একজন পুলিশ জেরা করার সময় গলা নির্মম ভাবে টিপে ধরে বলেছিল, বল শালা, মুখ্যমন্ত্রীর কনভয়ের রাস্তায় যারা মাইন বিছিয়েছিল তাদের সব কটার নাম বল। আকাশ 3rd ডিগ্রি সহ্য করেছে প্রাণপণে। কমরেডদের নাম তার মুখ দিয়ে বেরোয়নি, বেরিয়েছে শুধুই গোঙানি। সেই রকম গোঙানি এখনো বেরোচ্ছে তার মুখ দিয়ে। আহ, কি যন্ত্রণা! হিংস্র কোনো জন্তু যেন থাবা দিয়ে গভীর ক্ষত করে দিয়েছে তার পিঠে। ক্ষতস্থান ছুঁতে ইচ্ছে করছে, কিন্তু কিভাবে সেটা ছোঁয়া যাবে তা মাথায় আসছে না। কিছুক্ষণ আগেও যেন মাথা ছিঁড়ে যাচ্ছিল যন্ত্রণায়, কিন্তু এখন সেই যন্ত্রণা আবার যেন কমে আসছে, অসাড় হয়ে আসছে চেতনা। শুধু একটা কথাই মনে পড়ছে এই মুহূর্তে, শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। ডাক্তার হরিহর ঘোষাল লাশ বের করে টেবিলে রাখতে বলেছেন। সেই মতো ফ্রিজার থেকে লাশ টেনে বের করেছে ডোম নন্দলাল। কিন্তু লাশ বের করার সময় খটকা লাগলো তার। মৃতদেহ এরকম নরম নরম তো হবার কথা নয়। মারা যাবার ঘন্টা 2-এর মধ্যেই তো শরীর একদম কাঠের মতো শক্ত হয়ে যায়, শরীরে কোনো ফ্লেক্সিবিলিটি থাকে না আর। এই মরাটা কেমন যেন অন্যরকম ঠেকছে। নন্দ মৃতদেহটাকে তুলে টেবিলের উপর রাখলো। কেমন যেন একটা সন্দেহ হলো তার, লোকটা কি সত্যিই মরেছে নাকি অসাড় হয়ে আছে? নন্দ লোকটা ঠান্ডা বুকের উপর কান পেতে বুকের ধুকপুকুনি শোনার চেষ্টা করলো। অনেকক্ষণ পরপর মৃদুভাবে দুটো অস্বাভাবিক শব্দ চক্রাকারে আবর্তিত হতে হতে যেন বহুদূর থেকে ভেসে আসছে। কি ব্যাপার, হচ্ছে কি?
ডাক্তার ঘোষালের কণ্ঠস্বর শুনেই নন্দ চকিত মৃতদেহের কাছ থেকে সরে এলো। তার চোখে মুখে আতঙ্ক। রুদ্ধশ্বাসে বলল সে, স্যার, মরাটা মনে হয় বেঁচে আছে। দূর বেটা, মরা কখনো বেঁচে থাকে নাকি? মরে গেলেই মরা হয়। না স্যার, আমি ধুকপুকুনি শুনেছি, এখনো জান আছে। আপনি নিজেই দেখুন স্যার। কয় পেক চড়িয়েছিস? আপনি নিজেই চেক করে দেখুন না স্যার, লোকটা বেঁচে আছে। নন্দ এত আত্মবিশ্বাসের সঙ্গে কথাটা বলল যে ডাক্তার ঘোষাল কথাটাকে উড়িয়ে দিতে পারলেন না। তিনি টেথোস্কোপ মরাটার বুকের উপর চেপে ধরলেন। মরা পরীক্ষা করে তারও ভ্রু কুঁচকে গেল। মোবাইল ফোন থেকে মর্গ সুপারিনটেন্ডেন্টকে ফোন করলেন তিনি। মর্গ সুপারিনটেন্ডেন্টও কথাটা শুনে হকচকিয়ে গেলেন। বললেন, বলেন কি মশাই, এ তো সাংঘাতিক ব্যাপার। যেহেতু মানুষকে মর্গে পাঠিয়েছে, ডেথ সার্টিফিকেটকে দিয়েছে রে বাবা। ঠিক আছে, আপনি লোকটার পরিস্থিতির দিকে নজর রাখুন, আমি ওকে হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করছি। কি কাণ্ড রে বাবা। মিনিট 10 পর ডাক্তার ঘোষালের মোবাইল ফোন বেজে উঠল। না, মর্গ সুপারিনটেন্ডেন্ট নন। একটা অপরিচিত স্বর নিজের পরিচয় জানিয়ে বলল, পুলিশি এনকাউন্টারে কেউ বাঁচে না মশাই। লোকটা সাংঘাতিক ক্রিমিনাল। প্রশাসনের চোখে লোকটা মৃত। আপনাকে লাশের পোস্টমর্টম করতে বলা হয়েছে, তাই করুন। কর্তব্যে গাফিলতি করলে কি হয় জানেন তো? এই বয়সে যদি চাকরি যায় আর প্রাইভেট প্র্যাকটিসেরও সুযোগ না থাকে, কি হবে বলুন তো? যান যান, পোস্টমর্টম করুন। রিপোর্টে কি লিখতে হবে আপনার সুপারিনটেন্ডেন্টকে জানিয়ে দেওয়া হয়েছে। ডাক্তার ঘোষালের মুখটা লাল হয়ে গেল। সেটা রাগে না অপমান বোধে নাকি দুটোতেই তা বোঝা গেল না। খানিকক্ষণ কিসব ভাবলেন তিনি। লোকটাকে এনকাউন্টার করা হয়েছে, কিন্তু গুলি তো মনে হচ্ছে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে করা হয়েছে। কিন্তু কেন? তাহলে কি লোকটা 3rd ডিগ্রি সইতে না পেরে কোমায় চলে গিয়েছিল? লোকটাকে মৃত মনে করে পুলিশ এনকাউন্টারের গল্প বানানোর জন্য পিঠে বুলেট গেঁথে দিয়েছে? না, এসব অনর্থক ভাবনা। হুকুমদাসের এইসব ভাবার অধিকার নেই। ডাক্তার ঘোষালের চোয়াল শক্ত হয়ে গেল। অনেকদিন পর আজ সুরিখানায় পা রাখল নন্দ। আজ সে আকণ্ঠ পান করবে। একটা পাপবোধ তার মস্তিষ্ককে আচ্ছন্ন করে আছে। সে দেখতে চায় এই পাপবোধের ক্ষমতা বেশি নাকি চুলাইয়ের ক্ষমতা বেশি। নেশা বাড়ছে, দুনিয়া টলমল করছে, তবু তার কানে হাতুড়ি পেটার মতো একটা ধুকপুক আওয়াজ ভেসে আসছে দূর থেকে। সেই আওয়াজে কানে যেন তালা লেগে যাচ্ছে। প্রবল অস্বস্তিতে সে চিৎকার করে বলতে লাগলো, লোকটা বেঁচে আছে স্যার, জ্যান্ত মানুষের পোস্টমর্টম হয় না। কিন্তু যতই সে চিৎকার করে বলতে লাগলো, আমি জ্যান্ত মানুষের পোস্টমর্টম করব না, ততই আর একটা কণ্ঠস্বর তাকে প্রবোধ দিল, তোমাকে যা করতে বলা হচ্ছে তাই করো, এটাই প্রশাসনের নির্দেশ। গভীর রাতে টলতে টলতে বাড়ি ফিরল নন্দ। মদ খেয়ে বাড়ি ফিরলে অন্যদিন যেমন হয়, আজও সেই রকমভাবে বউয়ের কটু কথা ভেসে এলো। কিন্তু সেই সব নন্দর কানে পৌঁছালেও অন্তঃকরণে কোনো রেখাপাত করল না। সে বিছানায় এসে শটান শুয়ে পড়ল। বউ খেয়ে নেবার জন্য পিড়াপিড়ি করতে লাগলো, কিন্তু নন্দ উঠল না। রাত আরো গভীর হলে একটা গাড়ি এসে থামলো নন্দর বাড়ির সামনে। 4-5 জন উর্দিপড়া লোক নামলো গাড়ি থেকে। নন্দর বাড়ির দরজা টোকা পড়ল। নন্দর বউ দরজা খোলা সাহস পেল না, তার দরকারও পড়ল না। উপর্যুপরি ধাক্কাতে দুর্বল সস্তা কাঠের দরজা ভেঙে পড়ল। লোকগুলো ঘরে ঢুকে ঘুমন্ত নন্দকে তুলে নিয়ে বেরিয়ে এলো। নন্দর বউকে কাঁদতে দেখে একজন দয়া পরবশ জানিয়ে গেল, তোর মরদ পাগল হয়ে গেছে, ওকে পাগলা গারদে নিয়ে যাচ্ছি। এতক্ষণ শুনছিলেন গল্প পোস্ট মর্টেম। গল্প ভালো লাগলে উৎসাহ দেওয়ার জন্য লাইক ও সাবস্ক্রাইব বাটন প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।